মাইরা ইনায়ের ঘরে এসে ইনায়কে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ের সামনে অনেকগুলো চকলেট দেখে মাইরা ভ্রু কুঁচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতে চিরকুট মায়রার দিকে এগিয়ে দিলে মায়রা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মায়রা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না, কিন্তু এখানে বলেছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে? দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি। এনা মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে বুঝলে। থাক, যাব না। এনায় হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো সত্যি? হুম, ভাইয়ের ফ্রেন্ড। মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমনই খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায় একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে উডবিকে ভেতরে ভেতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মায়রার কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মাইরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি বুঝলে। আসলে এই লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? এনায় অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো। গম্ভীর ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মায়েরা হেসে বলল, ওদের মন ভালো হয়। এনায়া ভ্রু কুঁচকে বলল, তুমি কিভাবে জানলে তোমার ভাইয়ার মন ভালো না? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথেই কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করে বিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না। আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়রার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দুই একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনার চোখ ভিজে গিয়েছে মায়রার কথা শুনে। মৃদু স্বরে বলে, তুমি নিজে ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়রা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, হুম আপু, আসলে আমারও বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়া চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরে কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি। তুমি কিছু মনে করো না মাইরা, ভাইয়া এমনিতে খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রেই কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো। এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি বুঝলে। এনা চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? এনা রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মায়েরা? বড় বোন বলো, অথচ বড়দের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। এনা হেসে বলে, না থাকলে তোমার কান টানবো, তুমি বড় বোনের কানমলা খাবে। মায়েরা হাসতে লাগলো। এনা হাসলো মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে এনায়ের কাছে। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে, তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনার ঘরে গেল। ইনা ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মায়েরা? মায়েরা মনমরা হয়ে ইনার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনা মায়ের বই নিয়ে উল্টে পাল্টে দেখলো, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে।
যাহার আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়েরা ভ্রু কুঁচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ের থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মায়েরা, ভাইয়া কিছুই বলবে না, উল্টে তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইয়াকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, আর এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট। এরপর দুহাত কোমরে রেখে এনায়ের সামনে গিয়ে দাঁড়ালো, ডান হাত উঠিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা ব্লা ব্লা, স্টুপিড, ব্লা ব্লা ব্লা, ইডিয়েট, ব্লা ব্লা ব্লা, ইডিয়েট, ব্লা ব্লা ব্লা, স্টুপিড, ব্লা ব্লা ব্লা। বুঝেছো স্টুপিড? এনার চোখ বড় বড় করে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এনা তবদা খেয়ে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো? বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই, জানো? সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আ উ করে, ওই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! এনা চোখ বড় বড় করে থেমে বলে, ভাইয়া। মায়েরা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ের কথাই তো বললাম। এনা ঢোক গিলে বলে, তোমার পেছনে ভাইয়া। এনার কথা শুনে মায়েরার মুখ শুকিয়ে যায়, মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়েরা ঢোক গেলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়েরার পানে গম্ভীর গলায় বলে, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়েরা দুহাত দুগালে চলে যায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো, এনায়ের দিকে তাকিয়ে বলে, ফাইজের কল রিসিভ করবি? এনায়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান থমকে বলল, কথা কানে গিয়েছে? ইনেয়া মাথা নিচু করেই মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনার ঘর থেকে বেরিয়ে যায়। ইনা মায়ের দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ের ঘরে যাও, বুঝিয়ে দেবে। মায়েরা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না, তোমার ভাই আমাকে মারবে বলে যেতে বলেছে। এনা বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে এজন্য যেতে বলছে, মারলে এখনই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক। অতঃপর ইনার হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইরা। ইনাকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়েরা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনা হাই তুলছে বারবার। রাত বাজে 11টা, এদিকে মায়েরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমিয়ে পড়ে যাবে মনে হচ্ছে, মাইরার পাশে বসার সুযোগ তার হবে না। এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরে দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়েরাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মায়েরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়েরা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মায়েরার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড? মায়েরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়েরা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মায়েরার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরে দরজা লক করে দেয়। মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরে বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়েরা এগিয়ে গেল, সোফার চোটে তুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়ের কথা পাত্তা দিল না, বই উল্টে পাল্টে দেখিয়ে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মাইরা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো
বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন করে রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দিইনি। ইরফান বিরক্ত হয়ে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাজলামো করছো এখানে? ইরফানের ধমকে মায়রা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মাইরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বাঁ হাতে ঘাড় ডলে খানিকটা চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, সিট। মাইরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে। মুখে হাত দিয়ে আছে, কথা বলা যাবে না, সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেলে মায়রাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মায়রা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াস ভাবে বোঝাচ্ছে। মায়রা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মায়রার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মায়রাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে কি বোঝাচ্ছে, আর এ একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়ি ভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মায়রা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছে আমি? মায়রা খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়রা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বিসমিল্লাহ। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়রা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখজোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢোক গিলল। আমতা আমতা করে বলল, উদাহরণস্বরূপ, আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথাই বলেছি। আর বিজ্ঞান মানেই যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না। আমিও বলিনি। ইরফানের রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঞ্চ মারে। মায়রা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না এই বাচালকে। মায়রা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে। আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়রার পেছনে গিয়ে দাঁড়ায়। মায়রা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়রা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়রার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়রার গা ঘেঁষে সেও বসল। টেবিলের উপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়রার মুখে লাগিয়ে দিল। মায়রা বাধা দিতে চায়। ইরফান মায়রার দুহাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়রা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মায়রা অবাক হয়ে যেই থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছিস, স্টুপিড? মায়রা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে।
ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়রার মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়রাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাকে দেখে সালামের উত্তর নেয়, অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধটাকে, এই যে মেয়ে, এসো। ফারা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাতে নেড়ে বলে, আসছি ভাই। ততক্ষণে শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারা এর পাশে মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, লেট করছো কেন? ফারা মাথা নিচু করে বলল, কেন ডাকছেন? শুদ্ধ ফারার দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, ও অমনি আর তাকাচ্ছে না। গলা ঝেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারা মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে চেয়ে আছে। ফারা রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত সরে বলে, থাপ্পড় খাবে মেয়ে? উঁচু গলা আমার পছন্দ নয়। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি। তুমি আমার সাথে যাবে। ফারা ভীষণ রেগে যায়, আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরো খানিকটা এগিয়ে আসে ফারার দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারা আবারও রেগে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়, ফারার হাত ধরে শক্ত করে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ে গতি বাড়িয়ে গাড়ির দিকে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলে, উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারার চোখ টলমল করে ওঠে, শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফরার দিকে তাকায়, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে, যার ভেতর পড়ে সেই বোঝে যে পোড়ায়, সে বোকা সাজে। ফারা চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারা চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিং এর ডান হাত রেখে ফরার দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফরার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিচ্ছু বলল না। ফারা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার, নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙ্গা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। ওরা মনে ভালোবাসা, বাসা বাঁধে না। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বা হাতে সে পানি মুছে নেয়। পায়ের গতি বাড়ায়, একসময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পেছন থেকে মৃদুস্বরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা, বাসা বাঁধে না। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে থাকা কথা বলছিল ভার্সিটি প্রাঙ্গণে। নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকা মৃদু হেসে বলে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সামনের ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকা হেসে বলল, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলল, তোরা যা। শুদ্ধ মিশকা একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার কথা বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামলে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকা 2 হাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখে হাসি লেপটেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে।
মিশকা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু, আমি তোমার ছোট ভাই। মিশকা মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়সটা ফ্যাক্ট না, তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুধু চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারা? শুদ্ধ মাথা তুলল না। ফারার মুখটা চোখের পর্দায় ভাসতেই ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়, এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামলে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকা শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকা থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগে মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ। এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুদ্ধ অবাক হয় মিশকার ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হয় কিছু বলল না, দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারা মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারা চেনে। কি বুঝলে ফারা? মিশকার কথায় ফারা রেগে বলে, তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকা রেগে যায় ফারার কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে, শুদ্ধ থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকেই ভালোবাসে, বুঝেছো বাচ্চা মেয়ে, আমাদের মাঝে চলে এসেছো। ফারা রেগে মিশকার কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। মিশকা হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল, এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারার মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি। জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কাও দিল না। মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারা, আর কি শুনবে? সব মানে বোঝো, বিয়ের পর যা হয় সেসবও হয়েছে প্রায়। বুঝেছ তো আমাদের কত গভীর প্রেম। ফারা আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে। পিছন থেকে ফারার ফ্রেন্ডরা ডাকে তাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়েই পর রাস্তা পার হতে যায়। এলোমেলো ভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুদ্ধ দৌড়ে যায় ফারার দিকে। ফারাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারা শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীত স্বরে বলে, ফারা, ঠিক আছো? ফারা দ্রুত শুদ্ধ থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারা বাঁ হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও, ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে, আমার কাছে কি? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, মানে? কে আমার প্রেমিকা? ফারা কিছু বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারা হাত ঝাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা ফুট তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে, এসব স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে অবাক হয়ে তাকায়। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে রেগে বলে, ফারা, তুমি কি বলছো জানো? ফারা আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে শুয়েছ তার কাছে। কথাটা শেষ করার আগেই শুদ্ধ ফারার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারা উল্টে পড়তে নিলে ফারার এক ফ্রেন্ড এসে ফারাকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারার দিকে। ফারাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারাকে তার দিকে এনে ফারার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস পাও কিভাবে? দেখাও শুদ্ধ ভাই, ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে। ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারা ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই ইহজীবনে হয়নি বোধহয়। ফারা আর কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। ২ বছর আগের কথা ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ফারার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই।
শুদ্ধ জীবনে মিশকা নামে সেই মেয়েও নেই, তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাকে। সে জানে তার ভুল ছিল, তার বলা সেই কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়া বেটার। যেমনটা ইরফান করে, থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারা সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখ কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে ২ বছর আগেই পেয়ে যেত। কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামলে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথা এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আই সোয়ার ফাইজ, তোর ঘাড় বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব। আমাকে ২ বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা। আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেড়ামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারলো পাশের সিটে। অসহ্য লাগে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মায়েরাকেই মেনে নিবে ইনশাল্লাহ। রুমা নেওয়াজ জাহারের কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহরা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গেছে, সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নেওয়াজ আর সাহস করলেন না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাবে। সব রেডি করেছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, হুম, দেখছি। রুমা নেওয়াজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে, কি করছো এখানে? মায়রা মাথা নাড়ল, কিছু না। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকালো। মেয়েটা একটা সুতি থ্রি পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মায়রা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয়। মায়রা ভ্রু কুঁচকে চেয়ে আছে শাড়ির দিকে, এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মায়রার মনে পড়ে যায়, আজ তো ইনার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা। তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি, আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেওয়াজ রেগে বলেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি সরি মা। রুমা নেওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মায়রার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়রার হাতে দিয়ে বললেন, এই দুটো পরে এসো যাও। মায়রা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কে তৈরি কাতান শাড়িটা কেমন জল জল করছে। মায়েরা সিল্কি চুলগুলো কোমরে নিচ অব্দি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে পড়লেন, মাশাআল্লাহ। মায়েরা শাড়ি পরে ভীষণ আনইজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে, তবু অস্বস্তি হচ্ছে। মায়েদা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে এসে বলে, শাশুড়ি মা, আমাকে কি ভালো লাগছে? রুমা নেওয়াজ ভ্রু কুচকে তাকায় মায়ের দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বললেন, ভালো লাগছে, তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলো। আসলেই সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পেছন থেকে তারিক নেওয়াজ ঘরে আস্তে আস্তে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আজ সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়, আয়না থেকে দূরে সরে আসে। আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ের ঘরে গিয়ে দেখে ইনায় একা একা শাড়ি পরছে। মায়েরা দৌড়ে ইনায়ের দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই শাড়ি পরে আছে। মাঝপথেই দাঁড়িয়ে অসহায় চোখে আধখোলা শাড়ির দিকে তাকায়। ইনা হেসে বলে, মাইরা, তোমায় অনেক সুন্দর লাগছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ের দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরতে পারো? ইনায় হেসে বলে, পারবো না কেন, এটা কি এমন কঠিন কাজ?
কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়রার কুচি ঠিক করে দেয়। আরো কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে। মায়রা একটু হেঁটে বলে, আপু এবার মনে হচ্ছে খুলবে না। এনার মৃদু হাসে। মায়রা এনার হাত ধরে বলে, আপু তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? এনা লাজুক চোখজোড়া নামিয়ে নেয়, আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মায়রা ইনাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেচুলেশন আপু। ফাইজ, ফারা, শুদ্ধ, ইরফান সহ তারেক নেওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের এক মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ছেড়ে বলেন, তবে সামনের মাসের শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল। শুদ্ধ হঠাৎই বলে ওঠে, মামা ফাইজ বিদেশ থেকে ফেরায় আমার বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বিয়া দাও। মিথ্যে বলতে একটুও বাঁচছে না। শুদ্ধ রেগে বলে, না বাঁচছে না, মীর জাফরের দল। বলেছি তো তোর আগে আমি বিয়ে করব। আগে তোর বোনকে আমাকে দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি। না। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারিক নেওয়াজের দিকে তাকায়। পাঁচ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙ্গুল পাকায়, নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে তো দিব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজ এবার বাবা মা সহ তারিক নেওয়াজ ভ্রু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়, শুদ্ধকে ট্রেনে বাইরের দিকে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধ দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলা ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথেই বিয়ে করবো দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেড়ামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই নেই? বোন তেড়ামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমি সিধে করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙ্গুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে। যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যা। নয়তো এভাবেই ইনার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে বলে, আমি ইনায়কে আজকেই বিয়ে করব, ওয়েট। শুদ্ধ শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে। উল্টো ঘুরে কিছু একটা বলতে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে। শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব বল। শুদ্ধ রেগে ফাইজের হাত ছাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই। শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়েই সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে, ভেতর যা, মামারা ওয়েট করছে। ফয়েজ চাপদাড়িতে হাত বুলিয়ে বলে, তুই আয়। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফয়েজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারা শুদ্ধর পেছন পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। মাইরা ইনার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায় আর ফাইজকে ছাদে পাঠিয়েছে সবাই। মাইরার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে 1 প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মাইরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত। মাইরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সে সময় ফায়েজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফায়েজের মামাতো ভাই ইনার সাথে পড়ে। খুব বেশি বড় নয়। পেছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হা করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফায়েজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে তাকালে দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মাইরার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটুও কষ্ট হয় না এটা মাইরা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটা পানে তাকালে দেখে এসে এখনো মায়ের দিকে হা করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগল। ইরফান দাঁড়িয়ে যায়।
দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফায়েজার মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফাইজার বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ির। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়, এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতর উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে, প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করেছে। পেছন ফিরে আরেকবার তাকায়, মায়ের কথা ভাবে, মেয়েটাকে দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরই কি এমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মাইরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া তার বরকে একটু চমকে দেওয়া, এই পটকা ফুটিয়ে। গ্রামে এসব অনেক ফুটিয়েছে, অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনায়ের কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। সেই সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মাইরার মুখ চেপে ধরে। মাইরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জ্বলজ্বল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গিলে ওপাশ থেকে ইনায়া চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদামি করতে এসেছো স্টুপিড? মাইরা ঢোক গিলে দুদিকে মাথা নাড়ায়, মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মাইরা ভীত গলায় বলে, সরি সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মাইরার হাত ধরে নিচে নামতে গেলে মাইরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীত স্বরে বলে, ছাড়ো না আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দুহাতে মাইরাকে আগলে নেয়, রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মাইরার কাছে। খুব ভালো করেই বুঝেছে এই বাঁদর এখানে বাদদামি করতে এসেছে। একটু আগে শব্দটা এই বাঁদরে করা কারসাজি সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মাইরাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মাইরা হা করে চেয়ে আছে, মোচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়রার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে নিয়ে গিয়ে মায়রাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়রার দিকে শক্ত চোখে তাকায়। মায়রা বারবার ঢোক গিলছে। পটকা ফোটানোর আওয়াজটা পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পেছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে বসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়রা ঢোক গেলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়রার পেছনে হাত দিলে মায়রা কয়েক পা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়, এই বাঁদর বাদরামি করা জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়রার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুত ভাবে, বলে, হোয়াট রাবিশ। মাইরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল, ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকালে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়রার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মাইরা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলোর কিছু অংশ পিঠ ছড়িয়ে দুকাত ছাড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুহাত জমা করে সমানে কচলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মাইরাকে এভাবেই দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে।
মুহূর্তেই শান্ত চৌচোরা শক্ত হয়ে যায়, দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দুহাত বেঁধে গম্ভীর গলায় বলল, শাড়ি খোলো। মায়েরা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেয়েটির দিকে দৃষ্টি রেখেই ঢোক গিলে। ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়েরা কেঁপে ওঠে, তার সত্যি সত্যি ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়া ফায়েজকে নিয়ে কিছু অংশ এখানে। ফায়েজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্লাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে। তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে এনায়ের দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। এনায়ের মাথা নিচু। ফাইজ আরো দুপা এগিয়ে আসে। এনা চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। এনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাব্বু এর হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন দিকে আরেকটু চেপে যায়। আমতা আমতা করে বলে, মাইরা হয়তো। এটা কে? ভাইয়ের বউ। ফাইজ দুহাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙ্গুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাঁদর? আনবিলিভেবল। এনার রেগে বলে, মাইরা অনেক ভালো। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় এনার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙ্গাবে, বুঝেছ? এনার মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়ে গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝে দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। এনায় পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে। মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনা চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ একপাশে হেসে লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটিল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলেই ইনা থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝে না। ইরা ভ্রু কুঁচকে নিল। ইরফান ভাইয়ের আবার অপেক্ষা কিসের? ও, হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলেছে। এনার মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে? ফাইজ শব্দ করে হেসে দেয় ইনার কথা শুনে। ইনার বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। এনার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তোলে, বোঝে না রে, বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। এনায় আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ের মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ের দিকে তাকালে ইনায় থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে। সময় ব্যয় না করে ইনার পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাব্বুয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এনায় চোখ বুজে নেয়। হৃদস্পন্দনে গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ এনায়ের সামনে তার বাম পা রাখে। এনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে এনায়ের পেছনে দাঁড়ায়। এনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর আ হালাল টাচ। এনার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দু হাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা লিটল কুইন, লাভ ইউ।
এনা ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়েই আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলেছি? মাইরা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন। আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মাইরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মাইরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে, আর তার ভেতর হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর আ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলেই ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়, সেখানে এখনো সবাই বসে। ইনার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মাইরাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মাইরা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকে সুরে বলে, হোয়াট? ইনার কিছু না বলে চলে যেতে নিলে মাইরা দরজা খুলে বলে, আপু, আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনা পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই ওপরে আসছে। হাত মুঠো করে মায়ের দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনার কিছু বলার আগে ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভেতর গায়ে জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে মায়রা পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়রার মুখ হাত ডান হাতে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সোয়ার এই দুগাল থাপড়ে লাল করবো, স্টুপিড। মায়রা সাথে সাথে তার দু হাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়রা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নেব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরই আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কে গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলে তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই আর জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতর ঢুকে ফাইজের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফায়েজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে
শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে। তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায় আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো। মায়েরা অসহায় মুখ করে থাকে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দু পা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না না, আমি এখানেই চেঞ্জ করছি, গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়রার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়রা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেরা, মাথার চুল ইয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা, কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরা তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে, মায়েরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজেরা সবাই চলে গিয়েছে। রোমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অব্দি চুলগুলো মেঝেতে ঝরিয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিয়ে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ে শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়রার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্তমের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখাবয়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুপায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়েরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মায়রার ফর্সা উন্মুট ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড, এই বলে ব্যালকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মধ্যেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়। তবু ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে।
মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়া মায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মাইরা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়রার দিকে চেয়ে থাকে। মায়রার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়রা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়রা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে, মায়রা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়রার ডান বাহু চেপে ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা চোখ বুজে বাঁ হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়রার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়রা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়রার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মাইরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ। বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে। সেভাবেই ধরে মায়রাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে। মায়রা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এড বক্স থেকে টাফলিন নিয়ে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়রা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়রার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না। এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়রা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার গাল ছেড়ে দেয়। মায়রা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে? আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন। অসহ্য লোক একটা। কথাটা বলে হনন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়রার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব স্টুপিড। মায়রার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়রাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়রার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের ওপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাঁচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলে গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বাঁ হাতে মায়রার কাঁধ চেপে ডান হাতে মায়রার গাল চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খাইনি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়রাকে ছেড়ে রেগে বলে, বকবক করে তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে স্টুপিড? মায়রা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে? যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়রার হাত শক্ত হাতে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়রা রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে, অসহ্য। ইরফান রাগী চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়রার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর গো। মায়রা নিচে নেমে চারদিকে অন্ধকার দেখে সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়রা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা?
মায়েরা ধড়পড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মায়েরা ভ্রু কুঁচকালো। ওপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরার মিনমিন কণ্ঠ, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে, টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়েরা চুপ থাকায় ইরফান আরও রেগে যায়, ধমকে বলে, আনসার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে, এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়িমা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় নাকি? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভ্রু কুঁচকে তাকায়, এগিয়ে এসে মায়েরার পাশের চেয়ারে বসে পড়ে। মায়েরা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশড ইট ফাস্ট। মায়েরা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান দুহাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়েরার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাতে নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়। চোখে মুখে তীব্র বিরক্ত, সাথে রাগ। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখে ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়ের প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মাইরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিন ধরেছে, নয়তো তার এত বড় মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখল মায়রার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে দিয়ে দুই সিঁড়ি পরপর দ্রুত পায়ে উপরে উঠে যায়।